রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। বিকেল ৫টা ৩৫ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, আজকের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী দিনে কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, বৈঠক কি এখনো চলছে? আলোচনা বিষয়বস্তু নিয়ে কিছু জানতে পেরেছেন বা আনুষ্ঠানিকভাবে কেউ কি কিছু বলেছেন? আমাদের জানাবেন। সাবরিনা, আপনাকে ধন্যবাদ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে আমাকে যুক্ত করার জন্য। সাবরিনা, আপনি জানেন যে আজকে যে স্থায়ী কমিটির বৈঠকটি বসার কথা ছিল, আসলে বৈঠকটি কিছুক্ষণ আগে বসেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক এখন গুলশান যে কার্যালয় রয়েছে চেয়ারম্যানের কার্যালয়, সেই কার্যালয়ে এখন বৈঠক চলছে। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তার মধ্যে যেটি প্রথম প্রাধান্য পেতে পারে সেটা হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে, সেই নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যে বিএনপির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে বিরোধী দল যেসব বিষয় নিয়ে আন্দোলন করছে এবং বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, আইনশৃঙ্খলা বিষয় নিয়ে যেসব ঘটনা ঘটছে, সেই বিষয়গুলো নিয়ে এবং সারা দেশে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। তবে যেটি আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। যেহেতু যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পর সারা দেশে গুঞ্জন রয়েছে যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে থাকবেন। এই বিষয়গুলোর কিন্তু নানা গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, তিনি কি আসলে থেকে যাবেন কি না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে একটি বিষয় বলা যায় যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত বা মনোনীত না করা পর্যন্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এটি সংবিধান অনুযায়ী, যেহেতু সংবিধানে স্পষ্টই উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি কোনো কারণে সেই পদটি শূন্য হলে কিংবা পদত্যাগ করলে কিংবা অন্য যে কোনো কারণে শূন্য হলে জাতীয় সংসদের যিনি স্পিকার থাকবেন তিনি সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সংবিধান অনুযায়ী তিনি সেখানে পদায়িত হবে এবং রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করবেন। তবে সবশেষ আমরা বলতে পারি যে আজকে এই যে গুলশানে হঠাৎ করে যে আকস্মিক যে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকটিতে এছাড়াও কিন্তু কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। যে দেশের সার্বিক পরিস্থিতি, যেটি প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন যে দেশটিকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং এটিকে আরও উন্নত করতে চাই। এই বিষয়গুলো নিয়ে যাতে করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এবং সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। সাবরিনা, এখন গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক চলছে। বৈঠক শেষ হলে যদি দলের পক্ষ থেকে আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু জানানো হয়, তাহলে আমরা হয়তো নির্দিষ্ট করে বলতে পারবো যে আসলে আজকে এই হঠাৎ করে যে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বিএনপি কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়গুলোতে তারা সম্মত হয়েছে এবং এগুলো আগামী দিনগুলোতে তারা বাস্তবায়ন করবে। সাবরিনা, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে এই ছিল স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ তথ্য। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউসুফ আলী জানাচ্ছিলেন গুলশানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে সেখানকার সবশেষ খবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ 25টি কোম্পানির 45 জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বৈঠকে এসব কথা জানানো হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কলকারখানা চালু ও ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মাহদি আমিন। ইউসুফ আলী রিপোর্ট।
শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। এরপর বেসরকারি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করছে সরকার। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, সেখানে কিন্তু লেভেল 3 থেকে লেভেল 2-তে উন্নীত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কিভাবে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় সেদিকেও জোর দিচ্ছে সরকার। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মানুষের কিভাবে কল্যাণ হয়, জনগণকে কিভাবে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি, মূল উদ্দেশ্য ব্যবসাকে আরও সহযোগীকরণ করা, বিনিয়োগকে আরও প্রবৃদ্ধির মাধ্যমে বাড়ানো এবং বাংলাদেশের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে এবং তার উপর ভিত্তি করে আমরা আরও বেশি যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড এবং সে দেশ থেকে ইনভেস্টমেন্ট এখানে অ্যাট্রাক্ট করব। বাংলাদেশ ইনশাআল্লাহ আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি খাত সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। এতে দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কিভাবে বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান তৈরি করা যায় তা নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতাও চান সরকার প্রধান। ব্যবসায়ীরা আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানি মুক্ত করার আহ্বান জানান। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। র্যাবের গোপন বন্দিশালা হিসেবে আলোচিত টাস্কফোর্স ইন্টারোগেশন সেল TFI সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি। সঙ্গে ছিলেন প্রসিকিউশন টিম ও গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর বলেন, গুমের ঘটনায় নিখোঁজ 2.5 শতাধিক মানুষের সন্ধান এখনও মেলেনি। সাদিয়া হক মৌ জানাচ্ছেন বিস্তারিত। সকাল 10:30টার পর রাজধানীর উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ে পৌঁছান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। র্যাবের কার্যালয়ে TFI সেলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তারা। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট স্থাপনা ও কক্ষগুলো পর্যবেক্ষণ করেন ট্রাইব্যুনালের বিচারকরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, গুমের পর 2.5 শতাধিক মানুষের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। আলোচিত সেই সেলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আয়নাঘরকে আড়াল করতে যারা আলামত নষ্ট করছেন তদন্তে তাদের শনাক্ত করা গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর। তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। 2024 সালের 1 আগস্ট ছিল বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নাটকীয় দিন। এই দিনে ডিবি হেফাজত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়, যা আন্দোলনকে আরও তীব্র ও নতুন মোড় দেয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
কোটা প্রথার বিরুদ্ধে 1 জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলন একদিন 2 দিন করে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে 32 দিনে গড়ায়। দিনটি ছিল 1 আগস্ট, তবে সে সময় দিনটিকে 32 জুলাই হিসেবে উল্লেখ করে আন্দোলনকারীরা। এদিন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা 6 শীর্ষ সমন্বয়ক মুক্তি পেয়ে বাসায় ফেরেন। শিক্ষার্থীরা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেন। 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ। ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র। নির্যাতনের ভয়ঙ্কর দিনের রাতের স্মৃতিচারণ, নিহত ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ এবং আন্দোলন ঘিরে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরির মাধ্যমে এদিনের কর্মসূচি পালন করা হয়। একই দিন নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে 1 আগস্ট বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে দল দুটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। 2024 সালের এই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিন সব হত্যার বিচার এবং চলমান হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে 1 আগস্ট রাজপথে নামেন শিল্পীরা। বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। সকাল 11টায় শিল্পীদের মানববন্ধনে দাঁড়ানোর কথা ছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে, কিন্তু খামারবাড়ি মোড়ে পুলিশি বাধায় আটকে যান তারা। পরে সংসদ ভবনের সামনে যাওয়ার পথ রুদ্ধ হওয়ার পর বৃষ্টিতে ভিজে উপস্থিত শিল্পীরা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে এসে ফার্মগেট সিজন পয়েন্টের সামনে দাঁড়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন। এর আগে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ সহ সব হত্যাকাণ্ডের বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবি জানায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ উৎখাত পর্ব শেষে দেশ গড়ার কাজে যারা সমস্যা তৈরি করবে সরকার গঠনমূলক সমাধানের চেষ্টা করে না হলে প্রয়োজনে আঙুল বাঁকা করবে। এদিকে বর্তমানে যারা জুলাই যোদ্ধা দাবিদার তারা 24 বিক্রি করে আন্দোলন করছে এবং বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মান। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে 24 জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন অন্যান্য বক্তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদ হলো শেষ, এই প্রতিপাদ্য রেখে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, দুঃশাসন, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিবাদ বিদায় নিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও জুলাই যোদ্ধা দাবিদারদের একটা অংশ অগ্রহণযোগ্য আচরণ করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন। এই 24কে বিক্রি করে আন্দোলন করছি, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করছি, এটা কোন কথা ভাই? বর্তমানে যারা এই যে জুলাই যোদ্ধা দাবিদার তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ঠিক না। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, যখন গণতান্ত্রিক দেশ গড়ার চেষ্টায় সরকার, তখন সংসদে এবং রাজপথে পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে একটি গোষ্ঠী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। সরকারের গঠনমূলক সমাধানের প্রচেষ্টা সফল না হলে প্রয়োজনে কঠোর হবার কথাও বলেন জহিরুদ্দিন স্বপন। 5ই আগস্টের পর থেকে এই নির্বাচনকে নিয়ে নানান চক্রান্ত ষড়যন্ত্র, যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল,
তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। পরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন বক্তারা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের চাহিদা পূরণে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। গণতান্ত্রিক সরকার দায়িত্বে থাকায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখন আর গুম, খুন, অন্যায় হচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। রাজধানীতে আইডিইবি মিলনায়তনে কারিগরি শিক্ষক কর্মচারীদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সরকার যেখানে জনগণের দ্বারা নির্বাচিত, সরকার যেখানে তার অঙ্গীকার পালনে শতভাগ সচেষ্ট, নানাবিধ আইন কানুনের জটিলতা দিয়ে সেটাকে অতিক্রম করেই তিনি দ্রুত গতিতে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। টেকনিক্যাল প্রশিক্ষিত টেকনিশিয়ানরা, এটা তো ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক রয়েছে, এটার সাথে একটা কানেকশন করা, সেই ব্যাপারে অফিসিয়ালি সেটা তুলে ধরার চেষ্টা। আপনারা জানেন যে হাইওয়েতে প্রচণ্ড আপনার দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা এড়াতে 10 কিলোমিটার পর পর অ্যাম্বুলেন্স থাকবে হাইওয়ের পাশে। এই পদক্ষেপগুলো নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট একক গোষ্ঠী বা দলের নয়, বরং এটি সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষের সম্মিলিত আন্দোলন। জুলাইয়ের চেতনায় ধর্ম, বর্ণ নির্বিশেষে রোল মডেল বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম এমপি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ফায়দা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, কারণ তারা দেখাতে চায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশকে বলি যে একটা বহু সাংস্কৃতিক, বহু ভাষিক এবং বহু জাতিক একটা রাষ্ট্র বা একটা সভ্যতা রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের ইতিহাস সেটাই বলে, আমাদের ঐতিহ্য এটা বলে। এখানকার বাংলাদেশের এই বঙ্গে ও বদ্বীপের সভ্যতায় মিশে আছে বহু সংস্কৃতি, সকল ধর্মের সমন্বয়ে আমাদের সমাজ গঠিত হয়েছে। আমাদের ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যেই ঐতিহ্য, সেটাকে আমরা ধারণ করে আমাদের আগামীর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সুস্থ, সক্ষম এবং মানবিক প্রজন্ম গড়ে তুলতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সকালে রাজধানী ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সাম্প্রতিক HMPV পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। একই সঙ্গে অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সুষম খাদ্যের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যাতে করে তাদের সন্তানদের আল্লাহ প্রদত্ত যেই দান, ওই নিয়ামত থেকে যেন আল্লাহ ওনাদেরকে, মায়েরা যেন বঞ্চিত না করে। এই দুগ্ধ দিবসে আমাদের সেটাই শপথ হবে, আমরা দেশটাকে সুন্দর, সুঠাম একটা শিশু গোষ্ঠীর দ্বারা তৈরি করব, যাতে করে ভবিষ্যতে তারা সুঠাম দেহ নিয়ে, সুন্দর স্বাস্থ্য নিয়ে, শক্তি নিয়ে যেন দেশটার হাল ধরতে পারে। সেটি হবে আমাদের আজকের দিনের প্রতিশ্রুতি। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশের বিশাল জনসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। শনিবার রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।
স্মরণ সভায় পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও জুলাই যুদ্ধে আহতরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত ভিশনারি একটি বিষয়কে তিনি লালন করছিলেন যে বাংলাদেশের এই কারিগরি শিক্ষার বিপ্লব আনতেই হবে, আমাদের ট্রেডিশনাল এডুকেশন থেকে বেরিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই সাথে আমরা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজও আমরা তৈরি করছি। আমি ভাবছি এবং আলোচনাও করছিলাম ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে যে আমরা 2টিকে ডেডিকেটেড করে দিতে চাই শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সবচেয়ে বেশি জরুরি পরিচ্ছন্নতা, আর অসচেতনভাবে ফেলা প্লাস্টিক ও পলিথিনই মূলত সাময়িক বৃষ্টিতে নগরীতে তীব্র জলাবদ্ধতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ক্লিনিং ডে উদযাপন এবং বর্জ্য শোভাযাত্রায় তিনি মন্তব্য করেন। তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং নগরবাসীকে সচেতন করতে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নগরীর প্রতিটি সড়কে ডাস্টবিন বসানোর সরকারি পরিকল্পনার কথাও জানান মোহাম্মদ আব্দুস সালাম। মাসের প্রথম শনিবার পুরো ঢাকা শহর মশা এবং আবর্জনা এটার ব্যাপারে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করি 75টি ওয়ার্ডে। এটা শুরু হয়েছে, এটা যদি আমরা কার্যকর করতে পারি তাহলে দেখবেন এটা একটা বিশাল রেজাল্ট নিয়ে আসবে। কালকে থেকে একটা টিস্যু পেপারও কেউ আমরা রাস্তায় ফেলবো না, দেখবেন তাহলে অনেকাংশে অনেকটা কাজ হবে। আমাদের অফিসার যারা আছেন, এই যে ছেলে মেয়েরা যারা আছে, সবাই যদি এই আন্দোলনটা শুরু করি ইনশাল্লাহ আমরা সফল হব। কক্সবাজার শহর ও এর আশপাশের পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি। এসব ঝুঁকিপূর্ণ বসতিতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। গত 4 থেকে 12 জুলাই টানা ভারী বর্ষণে পাহাড় ধসে জেলায় অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। প্রতি বছরই এমন প্রাণহানির ঘটনা ঘটলেও নেই কার্যকর তেমন কোনো উদ্যোগ। প্রতিনিধি এম শাহ আলমের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। পাহাড় আর সাগরের মিতালিতে অপার প্রাকৃতিক সৌন্দর্যের শহর কক্সবাজার, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে পাহাড় ধসের ভয়াবহ ঝুঁকি। নিশ্চিত বিপদ জেনেও শহর ও আশপাশের 51টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি। পাহাড় কেটে ও ঢালে নির্মিত এসব ঘরে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। জুলাইয়ে টানা ভারী বর্ষণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে অন্তত 32 জন নিহত হন। সরকারি তথ্য অনুযায়ী গত 19 বছরে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 381 জন। পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি বেশ পুরনো। বিগত 10 বছরে কক্সবাজারের এই করুণ দশা, পাহাড় ধসে মানুষের মৃত্যুবরণ, এটা সবচেয়ে রেকর্ড ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে যারা বসবাস করে সকলকে যাতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, ঘরবাড়ি নির্মাণ করে আছেন, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনবল যা আমাদের রিসোর্স নিয়ে আসে সেই প্রাকৃতিক সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। কক্সবাজারের 50%-এর বেশি কিন্তু পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকা যদি রক্ষা করা হয় তাহলে কক্সবাজারের জানমাল এবং কক্সবাজারের প্রাকৃতিক জীববৈচিত্র্য সবকিছু সংরক্ষিত হবে। পাহাড়ের চূড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের তালিকা তৈরি করে ধাপে ধাপে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। স্বেচ্ছাসেবক, সিবিপি, উপজেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা তাদেরকে সবসময় সচেতন করি, সতর্ক করি যেন তারা এই ঝুঁকিপূর্ণ এলাকায় যেন বসবাস না করে, তারা এদিকে চলে আসে। বিশেষজ্ঞদের মতে সাময়িক উচ্ছেদ অভিযান নয়, পাহাড় কাটা বন্ধ, আইনের কঠোর প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ বসতির স্থায়ী পুনর্বাসনই পারে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণহানি কমাতে। হাফিজা খানম জুথি, মাই টিভি।